নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব শ্রী কুন্তল গোস্বামীর সঙ্গে। কুন্তলবাবু, এটা তেতো দিয়ে শুরু করবো না মিষ্টি দিয়ে শুরু করবো? যেটা আপনার ইচ্ছে। তেতোটা প্রথমে সকালে স্টার্টার হিসেবে তেতোটাই ভালো, শেষ পাতে মিষ্টি। হ্যাঁ। তো কুন্তলবাবু, যেটা হচ্ছে যে এই সিএবি আন্ডারে যে ক্রিকেট বয়সভিত্তিক যেটা হচ্ছে, যেমন বীরভূমে বা আজকে যেমন হলো মানে কোচবিহারে, এই যে রেজিস্ট্রেশন বয়স নিয়ে যথেষ্ট নথি জমা পড়ছে না। আপনার মতন একজন সৎ ক্রীড়া প্রশাসক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এই গণ্ডগোলটা কেন হচ্ছে? আসলে আমাদের যারা ডিস্ট্রিক্টসের বিভিন্ন জায়গার অর্গানাইজেশনসের যারা দায়িত্বে আছেন, আমার মনে হয় যে তারা ইনক্লুডিং আমার শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ অবধি তারা সকলেই খুব একটা টেক স্যাভি নয়, হ্যাঁ। এবং টেক স্যাভি না হওয়ার জন্য তারা এবং এটা সিএবিও নতুন তৈরি করেছে, এবং সিএবি যেটা তৈরি করেছে সেটা বয়সের ক্ষেত্রে করা উচিত বলে আমি মনে করি, এবং ঠিক পদক্ষেপই দিচ্ছে। কিন্তু যেহেতু এটা সিএবি নিজে এবার ইন্ট্রোডিউস করেছে, সুতরাং আমাদের ডিস্ট্রিক্টগুলোকেও ধাতস্থ হতে সময় লাগছে, এবং কিছু গ্যাপ থেকে যাচ্ছে, কিছু ফ্লস থেকে যাচ্ছে, এবং সেই কমিউনিকেশনস লেভেলটা আর একটু ঠিক করলে আমি মনে হয় যে সিস্টেমটা থাকা উচিত। তবে সামনে 1-2 বছরের মধ্যে সকলেই এই ব্যাপারটার মধ্যে সড়গড় হবে আর কি। শিলিগুড়ির কাছে তো বিহার বর্ডার, এখানে আপনাদের যতগুলো কোচিং ক্যাম্প, ক্রিকেট ক্লাব আছে, বিহারের প্রচুর ছেলেরা খেলে। তো এই যে বয়স ভারিয়ে, নাম ভারিয়ে, আধার কার্ড নকল, এইগুলোকে বন্ধ করার জন্য আপনি শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ সচিব হিসেবে কী পদক্ষেপ নিচ্ছেন? না, আমরা কিন্তু সিএবির এবার ফার্স্ট খেলাতে স্ক্রিনিংয়ে যেটা ধরা পড়েছিল, এবং আপনি ঠিকই বলেছেন, একটা বিহারের জেলার ছেলের নাম আমরা পেয়েছি সেখানে ব্যাংক স্টেটমেন্ট থেকে সেটা উঠে এসছে। এবং এই ধরনের যে মানে বিহার থেকে যে ইনফরমেশন করে যে ঢোকানো হচ্ছে প্লেয়ারদেরকে, সেই প্লেয়ারদের ঢোকানোর ব্যাপারে আমরা সতর্ক আছি, এবং আগামী দিনে এটা হবে না কোনো সময়। না, আমরা শুনলাম নাকি মানে সূত্রের খবর যে যেটা সিএবি যে নিয়মটা করেছে সেটা নাকি আপনারা এই আপনাদের স্থানীয় মানে ক্রিকেটের স্তরে নাকি ওই একই নিয়ম ইমপ্লিমেন্ট করার ভাবনা চিন্তা করছেন। না, আমরা তো বলছি তো, আমরা তো এটা বলছি যে সয়েলের ছেলেমেয়েরা ক্রিকেট খেলুক, এবং সয়েলে বলতে সেখানে বাঙালি বিহারি বলে আলাদা করছি না আমি কোনো কিছু। কিন্তু বাইরের মানে আমার এখানে জন্মগ্রহণ করা না করা এবং আমার এখানে বাইবার্স না থাকা প্লেয়াররা বা বাইরে মানে সিএবি যে নিয়ম করেছে 3 বছরের বেশি থাকতে হবে, সেই নিয়মের মধ্যে না থাকলে আমরা তাদেরকে আমরা অ্যালাউ করবো না। আচ্ছা, সেক্ষেত্রে অনেকটা রোধ করা যাবে। অনেকটা রোধ করা যাবে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে সিএবি যে ইনডোর স্টেডিয়াম করার ক্ষেত্রে প্রতিটা জেলাকে যে জগমোহন ডালমিয়া নামাঙ্কিত যে ইনডোর, সেটা একটা টাকা দেওয়া হয়েছিল, এবং প্রতিটা জেলায় কিন্তু সেই ইনডোর করা হয়েছিল। কিন্তু আপনাদের এই শিলিগুড়িতে কিন্তু সেই ইনডোর দেখা যাচ্ছে না। যদিও যখন যে গ্রান্টটা স্যাংশন হয়েছিল তখন কিন্তু সচিব পদে আপনি ছিলেন না, তখন ছিলেন অরূপ রতন ঘোষ। এখনও পর্যন্ত হলো না, কেন হলো না এটা আপনি একটু আলোকপাত করবেন আমাদের সামনে? না, সেই সময় আমি অ্যাকাউন্টস ঘাট থেকে দেখেছি যে 5 লক্ষ টাকা সেই সময় এসেছিল, এবং 5 লক্ষ টাকা আসার পরে তারপরে বিভিন্ন সময় আমরা সেই সময় এই স্টেডিয়াম কমিটি ছিল, সেই সময় ডিএম এবং এসডিওর কাছে আমি জায়গার জন্য আবেদন করেছিলাম, তারা দিতে পারেনি। এবং যখন দিতে পারেনি তখন আমি মনে হয়েছে যে আমার মনে মানে পশ্চিমবঙ্গের সিএবির একমাত্র জেলা শিলিগুড়ি, আমরা কিন্তু আমি সেই প্রথম টার্মেই আমি 2 লক্ষ টাকা আমরা সিএবিকে আমরা চেক দিয়ে ফেরত দিয়ে দিয়েছিলাম, এবং বলেছিলাম বাদবাকি 3 লক্ষ টাকা আমি যেহেতু করতে পারিনি, তোমার টাকা আমি নিতে পারি না লফলি, তুমি আমার কাছ থেকে এটাকে তোমার যেটা গ্র্যান্ট থাকে সেখান থেকে কেটে দাও, এইটুকু বলতে পারি। আর একটা জিনিস হয়েছে যে এই গত কয়েকদিন আগে বিশ্বরূপ এসেছিলেন, বিশ্বরূপ মাননীয় মেয়রের সাথে কথা বলেছেন, এবং কথা বলে একটা জায়গার কথা দেওয়ার কথা বলেছেন। সেই দিকে আমরা একটু আশাবাদী যে সেদিন থেকে যদি কিছু করা যায় তাহলে সেটা আবার নতুন করে আবার শুরু করা যেতে পারে। মানে 3 লক্ষ টাকা হয়তো কোনো ডেফিসিট ছিল, মানে আপনি হিসেবে মেলাতে পারেননি আপনি যখন চেয়ারে এসে বসলেন? না, আমি চেয়ারে এসে বসার পরে 2 লক্ষ টাকা ফেরত দিয়েছি। 5 লক্ষ টাকা তো
5 লক্ষ টাকা খরচা করে ফেলে দিয়েছিল সেই সময়। আচ্ছা, 5 লক্ষ টাকা আচ্ছা, মানে ওই টাকাটা অন্য খরচ হয়েছে, অথচ অন্যভাবে খরচা হয়ে গেছে। কিন্তু আপনি ইনিশিয়েটিভ নিয়ে পরে 2 লক্ষ টাকা আপনি পরে আমি টেনিওরে আসার পরে আমার ইসি এবং সিসিতে জানিয়ে আমি আমার ওইখান থেকে 2 লক্ষ টাকা ফেরত দিয়ে বাদ বাকি দিয়ে গেছে। কারণ সেই সময় কমিটি, যারাই কমিটিতে থাকুক তারা সেই সময় খরচা করে হয়েছিল বিভিন্ন অভাবের সংসারে যা থাকে আর কি, একটু এদিক ওদিক হয়ে যায় খরচা। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হচ্ছে শিলিগুড়ি। এখানে জওহরলাল নেহরু কাপ হয়েছে, রঞ্জি হয়েছে, টেবিল টেনিস থেকে প্রচুর প্লেয়ার উঠে এসছে, সম্প্রতি ক্রিকেটে উঠে এসছে। এরকম একটা জায়গায় জাংশন বলা যায় এই উত্তরবঙ্গের মানে স্পোর্টস অ্যারিনা। সেক্ষেত্রে এই যে ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে? আপনারা কি কোনো রকমভাবে সরকারের কোনো সাহায্য পাচ্ছেন? রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সরাসরি সাহায্য এখন কোনো জেলায় পায় না। হ্যাঁ, কোনো জেলায় পায় না। রাজ্য সংস্থাগুলো কি পায় আমি ঠিক বলতে পারবো না এখন। কোনো রাজ্য সংস্থার সাথে যেহেতু আমি সেভাবে সরাসরি যুক্ত নেই। একসময় রাজ্য সংস্থাগুলো টাকা পেত রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন করে ইভেন্টে। তবে এখন কোনো রকম গ্র্যান্ট আমাদের কাছে নেই। শুধুমাত্র লোকাল প্রশাসনে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবার গত 2 বছর ধরে তারা বিভিন্ন মানে ক্রীড়া ইভেন্ট 19টা বিভাগে তারা ক্রীড়া করেছে। তারা একটা ফুটবল একাডেমিও করেছে কর্পোরেশন থেকে, সেটা লোকাল লেভেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেটা করা আছে। এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। আমার সাথে বিশ্বরূপবাবুর সাথে কথা হচ্ছিল। বিশ্বরূপ বললো যে আপনি যেটা একটু বললেন যে গৌতম দেব একটা প্রস্তাব দিয়েছে যে ইনডোরটা করার জন্য নাকি সিএফতে আবার অ্যাপিল করা হবে। সেক্ষেত্রে এটা আপনি না করে গৌতম মানে মেয়র সাহেব কেন করবেন? মানে এটা বুঝলাম না। এটা তো এখানকার নাকি জমিটা কর্পোরেশনের বলে উনি অ্যাপিলটা করবেন? না, অ্যাপিল তো সিএবিতে আমাকেই জানাতে, ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্টকেই জানাতে হবে, ডিএসএকেই জানাতে হয় সবসময়। সেক্ষেত্রে অ্যাপিলটা আমরা করলে কিন্তু যে জায়গাটা আছে সেই জায়গাটার একটা যদি মানে নথি যদি সিএবি না পায় তাহলে সিএবি সেটা করতে চায় না। সেটা লিজ হোক, একটা ভাড়া হোক বা কোনো কিছু একটা। আচ্ছা, আর একটা এটা হচ্ছে যে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তো ঐতিহাসিক স্টেডিয়াম, তো মানে এখন কি অবস্থা দাঁড়িয়ে আছে? কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ও একটা যেটাকে আমরা এখানকার লোকাল ভাষায় যেটা সূর্যমুখী গ্যালারি, সেই জায়গাটা রিনোভেশন স্টার্ট হয়েছে। সেই জায়গাটার কাজ হচ্ছে। সেই জায়গাটার কাজ হয়ে যাওয়ার পরে তারপরে এদিকে আসতে হবে। এখন কর্পোরেশনকে রাজ্য সরকার 5 বছরের জন্য এই স্টেডিয়ামটা দেখভাল করার জন্য দায়িত্ব দিয়েছে। রাজ্য সরকার যদি আরও টাকা না দেয় তাহলে কর্পোরেশনের পক্ষে বা কারোর পক্ষে স্টেডিয়াম আবার মানে সঠিকভাবে কমপ্লিট করা সম্ভব হবে না। তাহলে রাজ্য সরকার যদি চায় তাহলে কি হবে না? পশ্চিমবঙ্গের সব কর্পোরেশনের অবস্থা, আর্থিক অবস্থা ভালো নয়, এবং এখানে যা বাজেট শুনলাম তাতে এই শিলিগুড়ি কর্পোরেশনের পক্ষেও ভেরি ডিফিকাল্ট। তাহলে এই স্টেডিয়ামের ভবিষ্যৎ কী? বললাম তো, রাজ্য সরকারকে টাকা দিতে হবে। রাজ্য সরকার টাকা দিলে সেটা যে কর্পোরেশন হোক, এসডিডি হোক বা যে কোনো এজেন্সি হোক, তারা করবে। রাজ্য সরকার যদি টাকা না দেয় তাহলে হবে না। সিএবির প্রাক্তন সচিব বিশ্বরূপে দাবি করে গেছেন আমাদের কাছে যে আপনাদের সংস্থা অর্থাৎ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া সংস্থার হাতে এই স্টেডিয়ামের দায়িত্বভার তুলে দেওয়া হোক। আপনারা কি নিতে ইচ্ছুক? বিশ্বরূপদের এই বক্তব্যকে সমর্থন করেন? না, বিশ্বরূপ এটা বলেছে হচ্ছে, বিশ্বরূপ যেহেতু জেলার ব্যাপারে খুব আগ্রহী বরাবরই, ও যখন সিএবি সচিব ছিল তখনও জেলাগুলোকে করতো। বিভিন্ন জেলাগুলোতে প্র্যাকটিক্যালি স্টেডিয়ামটা সেখানকার ডিএসএরাই সব কন্ট্রোল করে আর কি। তাই এখানে তার আগে স্টেডিয়াম কমিটি ছিল, এখন তো রাজ্য সরকার এই স্টেডিয়ামের ওই অধিকারী আছে। তা এখন এটা তো মানে কর্তার ইচ্ছায় কর্ম। হ্যাঁ, সুতরাং আমি আর আগ বাড়িয়ে কী বলবো না। এবার আমি মিষ্টিতে ফিরে আসি, কিন্তু এতক্ষণ হলো। সেটা হচ্ছে যে এটার ইন্টারভিউতে ভারসাম্য বজায় রাখার জন্য বলছি না, সেটা হচ্ছে আপনি একটা খুব ভালো কাজ করেছেন। আপনি বা আপনারা যে 10 বছর বন্ধ ছিল মানে এই ঐতিহাসিক টুর্নামেন্ট কিরণচন্দ্র নৈশ ফুটবল আবার শুরু করলেন। আইএফএ সচিবরা এসে দেখে মুগ্ধ হয়েছেন। এই টুর্নামেন্টটাকে আরও আকর্ষণীয় করতে গেলে আপনার কি কি পরিকল্পনা আছে বা আদৌ করছেন কি না? না, আসল কথা হচ্ছে একটা বড় ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস আছে। এই তাগিদটা আমাদের অনেকেরই ছিল, যারা শিলিগুড়ি শহরে বিশেষ করে পুরনো যারা খেলোয়াড় আছেন সেই খেলোয়াড়রা সকলে তারা
যারা এক্স প্লেয়ার তাদের একটা আবেগ আছে, তারা বলেছিল করার জন্য। এবং কলকাতা শহরের ময়দানেও অনেক পুরনো খেলোয়াড়দের সাথে দেখা হয় যারা কিরণচন্দ্র ট্রফির ব্যাপারে খোঁজ নিয়েছেন। এটা বন্ধ হয়ে গেছিলো, শহরের মহানাগরিকও খেদ প্রকাশ করেছিলেন যে বন্ধ হয়ে গেছে, এটা চালু করা উচিত। সেই তাগিদ থেকে আমি বলবো না, আমরা সকলে মিলে এটা চালু করেছি এবং এটা চলবে। এবং আগামী দিনে আমরা আরও উত্তরবঙ্গ এবং নর্থের আরও 2-1টা ক্লাবকে আমরা এর মধ্যে আমরা ইনক্লুড করব। ইনক্লুশন করে আমরা লোকাল যে ফ্যাটার্নিটি আছে সেই ফ্যাটার্নিটিকে বাইরের যেরকম এবার ব্যাঙ্গালোরের বা কলকাতার টিম এসছে তারা যেরকম থাকবে, তাদের সঙ্গে আরও এখানকার 2-4টি টিমকে আমরা এর মধ্যে ইনকর্পোরেট করে এটাকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা এটা হচ্ছে যে কুন্তল গোস্বামী তো সবাই জানে, আমাদের জেলাগুলো সবাই জানে, সহ একটা ক্রীড়া প্রশাসক। আপনি SMKP শিলিগুড়ি মহকুমা ক্রীড়া সংস্থা, আপনি শুদ্ধিকরণের পথে নেমেছেন, সেই লড়াইয়ে নেমেছেন এবং আপনাকে এই মেম্বার, আপনার কমিটির মেম্বাররা খুব সাপোর্টও করছে। কিন্তু কোথাও এই শুদ্ধিকরণের লড়াইয়ে কোনো একটা অশুভ শক্তি চালা দিয়েছে। আপনি কি এই অশুভ শক্তির সাথে লড়াই করতে কি কখনো হাঁপিয়ে পড়ছেন, এরকম কি অনুভব করছেন? না, এটা আমি এনজয় করি। এনজয় করছেন? তো এই অশুভ শক্তিদের উপর কি বার্তা আপনি দেবেন? তারা তাদের পথে থাকুক, আমি বলে না, আমরা আমাদের পথে থাকবো। মানে এতে এই অশুভ শক্তির প্রতি আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই? না। আচ্ছা, শেষ প্রশ্ন, সোনার কেল্লায় দেখেছিলাম যে লালমোহনবাবু ফেলুদাকে বলেছিল যে তার উঠে চড়ার শখ আছে। যখন তিনি উঠলেন মরুভূমিতে, তখন ফেলুদা বলেছিলেন যে কি লালমোহনবাবু, আপনার স্বপ্ন এখন কি বলছে? তখন লালমোহনবাবু বলেছিলেন স্বপ্ন এখন ঘোর বাস্তব। তো আমরা ফেলুদা নই, 1 বছর পর আবার আপনার কাছে আসব, আপনি যে স্বপ্ন দেখছেন আপনার সংস্থা নিয়ে, তখন কি আপনি লালমোহনবাবুর মতন সেই বক্তব্য শুনতে পারবো যে আপনার স্বপ্ন এখন ঘোর বাস্তব? না, বাস্তবতার লক্ষ্যে আমি এগোচ্ছি। বাস্তবতার লক্ষ্যটা আমার হচ্ছে একদম টার্গেট ওরিয়েন্টেড এবং সেই টার্গেটে আমি এগিয়ে যাব এবং তাতে আমার ব্যক্তিগত কোনো স্যাটিসফ্যাকশনের জায়গা নেই। সমাজ বা সমষ্টি যদি তারা স্যাটিসফাইড হয় তাহলেই আমার আনন্দ থাকবে। না, একজন ইনসাইড স্পোর্টসকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।